এই মুহূর্তে যেহেতু বিজেপি সরকার চলে আসছে, তার মানে তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো বাধা আসলে রইল না বলে তারা মনে করতেছেন। আগে যা হয়েছে এটা এক ধরনের বাংলাদেশের সঙ্গে বাংলাদেশকে ঠকানো হয়েছে আসলে। এর আগেও পরে কিন্তু ভারতের সাথে বিএনপির খুব একটা ভালো সম্পর্ক ছিল না। আপনি যদি বিশেষ করে 2001-06 কথা আমরা বলি, ওখানে যে মুসলিমদের উপরে যে হয়রানিটা বেড়ে গিয়েছে আর এটা নিয়ে আসলে তার আশঙ্কা এখন পর্যন্ত জানিয়ে আসছে। এখনো প্রোটেস্ট বা বিক্ষোভ এরকম কোনো কিছু ওইভাবে হয়নি। বাংলাদেশ সরকারের যে অভিনন্দন জানানোর বিষয়টা, এটা কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বা কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনোভাবে জানানো হয়নি। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি বিপুল জয় নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে। এরই মধ্যে আমরা জেনেছি যে একটা অনিশ্চয়তা কেটে যে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এই সব মিলিয়ে আসলে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশে এটা প্রতিক্রিয়া কেমন হবে বা বাংলাদেশের রাজনীতিকরা কি ভাবছেন, এ নিয়ে আমরা কথা বলবো। আন্ডারলাইনে আজ আমাদের অতিথি হিসেবে আছেন চর্চার প্রতিবেদক মেরিনা মিতু এবং আল হেলাল শুভ। আপনাদের স্বাগত। ধন্যবাদ। আপনারা মাঠ পর্যায়ে আপনারা খোঁজ খবর নিয়েছেন এবং চর্চায় আমরা আপনাদেরই করা, আপনারা তিনজন মিলে, মেরিনা মিতু, আল হেলাল শুভ এবং তাসিন মল্লিক, আপনারা তিনজন মিলেই একটি প্রতিবেদন করেছেন যে বাংলাদেশের লাভ না ক্ষতি, এই ধরনের একটা, সেটা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এক ধরনের আলোচনার মধ্য দিয়ে করেছেন। এক্ষেত্রে বিএনপির জোন থেকে আমরা আসলে পাচ্ছি কি, বিএনপি এটাকে কতটুকু শঙ্কার জায়গা থেকে দেখছে বা কতটুকু ইতিবাচক জায়গা থেকে দেখছে, তাদের প্রতিক্রিয়াটা কি? আচ্ছা, আমি আসলে এই বিষয়টা নিয়ে বিএনপির একদম নীতি নির্ধারক পর্যায় থেকে ধরে একদম তৃণমূল পর্যন্ত বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছ থেকে জানতে চেয়েছি যে এই জয় লাভের বিপরীতে তারা আসলে এটাকে বাংলাদেশের লাভ দেখতেছে নাকি ক্ষতি হিসেবে দেখতেছে। তো সেখান থেকে আমি যেটা দেখলাম বা আমি পেলাম সেটা হচ্ছে তারা আসলে এই জয়টাকে ইতিবাচক হিসেবেই দেখতেছেন, যেখানে তারা মনে করতেছেন যে পশ্চিমবঙ্গের সাথে বা ভারতের সাথে আমাদের বাংলাদেশের দ্বিপক্ষীয় যেই বিষয়গুলো ছিল বা যেই সমস্যাগুলো আসলে ছিল বা যেই চুক্তিগুলো বাস্তবায়ন হয়নি, বিশেষ করে তিস্তা চুক্তি বা আরও যেগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা এখন আরও বেশি আগের থেকে আশাবাদী যে বিজেপি সরকার এসে তাদেরকে সেই বিষয়ে আরও দ্রুত সেই বিষয়গুলো সমাধান করার ব্যাপারে সহযোগিতা করবে বলে তারা মনে করতেছেন। আচ্ছা, এক্ষেত্রে কূটনৈতিক জায়গা থেকে বা বাণিজ্য সম্পর্ক এই জোন থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া, একটা তো হচ্ছে 2024-এর 5 আগস্টের পর বিশেষত আওয়ামী লীগ সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত হওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেওয়া, এটার পরে আমরা দেখেছি এক ধরনের কিন্তু খুব পাল্টাপাল্টি বক্তব্য, এবং শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হিসেবে আসছেন আজকে আমরা একদম পরিষ্কার জানলাম, তিনি বেশ আক্রমণাত্মক অনেক কথা বলেছেন। এদিক থেকেও আমাদের অনেক রাজনৈতিক দল, তরুণদের তরফ থেকে অনেকে অনেক সময় নানান ধরনের বক্তব্য দিয়েছেন, যে আমরা দেখেছি যে সীমান্ত অভিমুখে লং মার্চ, তারপর এমনকি খুবই কৌতূহলোদ্দীপক একটা ব্যাপার যে রিক্সা দিয়ে দখল করে নেওয়া হবে, এই ধরনের কিছু বিষয় আমরা দেখেছি। সেই সময়টাতে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছি বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে কথা হয়, এমনকি রাফাল পাঠিয়ে দেওয়ার কথাও তিনি বলেছিলেন। তো এই যে সেই সময়কার এই স্ট্যান্ড, এইটা কোনোভাবে বাংলাদেশের উপরে প্রভাব পড়বে কিনা, প্রভাবের জায়গা থেকে যে এখানকার রাজনৈতিক অঙ্গন বা নাগরিক পরিসরে এটা প্রভাব পড়বে কিনা, এরকম কোনো বক্তব্য কি তারা দিয়েছেন? এই জায়গা থেকে আসলে আমি একজনের কমেন্ট যদি বলি, যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, আমি ওনার সাথে কথা বলেছিলাম। তো উনি প্রাথমিকভাবে বলতেছেন যে আমরা আসলে এটা আসলে রাজ্য সরকারের একটা বিষয়, তো এটা আসলে খুব বেশি প্রভাব আসলে বাংলাদেশের সাথে রাখে না, একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উনি বলছেন যে বিএনপি আসলে স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে, সেই জায়গা থেকে আসলে তারা বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই তাদের দুই দেশের মধ্যে সম্পর্কটাকে সামনের দিকে এগিয়ে নিবে। তো সেখান থেকে আসলে তিনি এই মুহূর্তে কোনো ধরনের শঙ্কা বা আশঙ্কা দেখছেন না বলে তিনি মনে করেন। আচ্ছা শুভ, আপনি তো নিশ্চয়ই কথা বলেছেন বিভিন্ন জামাতের সাথেও আপনি কথা বলেছেন বা ইসলামী আন্দোলনের সঙ্গে কথা বলেছেন, তাদের প্রতিক্রিয়াটা কি? না, প্রথম থেকে সেটা হলো যে আশঙ্কার জায়গাটা ওনারা বলছেন, ব্যক্ত করছেন যে আসলে আশঙ্কা থাকতে পারে একটা, কিন্তু কূটনীতিক এবং বাণিজ্যিক জায়গাতে ওনারা বলছেন যে আসলে সবসময় কাউন্টার পার্ট হিসাবে দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে, কেন্দ্র সরকার, হ্যাঁ কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তো সেটাই আসলে ওনারা বলছেন যে আসলে পলিসিগত জায়গা তো আসলে পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে ওনারা এই জিনিসটাকে কোনোভাবেই খুব বড় করে দেখছেন না।
আরেকটা জিনিস হলো যে ওনারা বলছেন যে জামাতে ইসলামীর মানে এক নেতা বলেছেন যে আসলে পলিসিগতভাবে যেহেতু পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে এটা আসলে ওনারা আরও অনেক দিন অবজার্ভ করতে চান আর কি। এটা মানে তারা একটা পর্যবেক্ষণের মোডে আছেন। পুশিনের বিষয়ে ওনারা বলছেন যে আসলে পর্যবেক্ষণ ওনারা করবেন, এবং এখনই এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য ওনারা আসলে করতে চান না আর কি। আর পাবলিকালি জামাত ইসলামীর আরেক এমপি বলেছেন যে আসলে এরকম কোনো প্রভাব আসলে বাংলাদেশে পড়বে না, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। সাম্প্রদায়িকতার প্রসঙ্গটি বারবার ঘুরে আসছে। আমি যদি বাম দলগুলোর জায়গা থেকে যদি আমি বলি যে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বিবিসি বাংলা একটা কমেন্ট দিয়েছেন, আমি দেখলাম যে সেইখানে তিনি বলছেন যে ওই অংশে একটা সাম্প্রদায়িক গোষ্ঠী আসলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, সো এই দিকে এটার একটা প্রভাব পড়ার একটা আশঙ্কা আছে। আবার একই ধরনের বক্তব্য বাসদের তরফ থেকেও এসেছে। বাসদ নেতা রাজিকুজ্জামান রতন তিনি বলেছেন যে এই সাম্প্রদায়িক শক্তি যদি একপাশে উত্থান ঘটে তাহলে এটা প্রভাব সন্নিহিত অঞ্চলগুলোতে পড়ার আশঙ্কা থাকে। এই এক ধরনের বক্তব্য আছে। আমরা যদি প্রতিবেদনের দিকে তাকাই আমরা দেখব যে সেইখানে আসলে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদের একটা বক্তব্য আছে। সেখানে তিনি এক ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন যে যে ধরনের খবর পাচ্ছি তাতে আশঙ্কা বাড়ছে। এখন এইটাকে কি আপনার কাছে কি মনে হয় যে এই খবর পাওয়াটা কি আসলে হচ্ছে যে এই যে ধরুন নির্বাচনের ফল ঘোষণার পর সেখানে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বুলডোজার নিয়ে মিছিল হচ্ছে, বা শুভেন্দু অধিকারী ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হয়তো আগামীকালই হয়তো 9 তারিখ শপথ নেওয়ার কথা, হয়তো শপথ নিচ্ছেন, তার সহকারীকে হত্যা করা বা হত্যা কিন্তু হয়েছে, ভাঙচুর হয়েছে, নিউ মার্কেটে দেখা গেছে বিভিন্ন দোকানপাট ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই খবরের প্রেক্ষিতে তিনি আশঙ্কার কথা বলছেন, নাকি হচ্ছে বিজেপির যে বাংলাদেশ কার্ড খেলা নির্বাচনের সময় বা হচ্ছে হিন্দুত্ববাদী কার্ড খেলা সেইটার কারণে উনি এই আশঙ্কা প্রকাশ করছেন, কোনটা মনে হচ্ছে? না, উনি প্রথম যেটা আপনি বললেন আর কি, যে মানে বিভিন্ন রকম মুসলিমদের উপরে মানে বিভিন্ন রকমভাবে হয়রানি নির্বাচনের সাথে সাথে যেটা বেড়ে গিয়েছে এরকম উনি শুনেছেন, এটার আশঙ্কার কথা বলেছেন। উনি একটা অফিসিয়ালিও একটা স্টেটমেন্ট দিয়েছেন এর পরে আমাকে বলার পরে গতকালকে উনি একটা অফিসিয়াল স্টেটমেন্টও দিয়েছেন যেখানে উনি উদ্বেগ জানিয়েছেন। এবং জামাতে ইসলামী এখনও মানে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট এখনও দেয়নি, কিন্তু তার 11 দলীয় জোটের আরেকটি দল আছে খেলাফত মজলিস, ওনাদের একটা মিটিং ছিল কালকে কেন্দ্রীয় কমিটির, সেখানে মানে তারা উদ্বেগ জানিয়েছে এবং মানে এই জিনিসটা মানে ওইখানে মুসলিমরা আক্রান্ত হতে পারেন এটা নিয়ে উদ্বেগ জানিয়েছে। আচ্ছা, তো এই 11 দলের মধ্যে এনসিপির সঙ্গে আপনারা তো নিশ্চয়ই চেষ্টা করেছেন বিভিন্ন সবগুলো রাজনৈতিক দলের আসলে অভিব্যক্তি জানার জন্য। আপনাদের এই জায়গাটাতে আমি একটু যে জায়গাটা জানতে চাচ্ছি যে আপনারা যোগাযোগ করেছেন বা সব নেতা কি আসলে কমেন্টটা করতে চেয়েছেন বা কমেন্ট করেছেন? আপনারা যাদের সঙ্গে যোগাযোগ করেছেন সবাই অ্যাপ্রোচ করার পর কি রিপ্লাইটা পেয়েছেন? আপনি দেখবেন যে গতকালকে আমরা যে নিউজটা করেছি, যে কন্টেন্টটা করেছি, সেখানে হচ্ছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি তারা এএনআই এর বরাত দিয়ে লিখেছে যে বাংলাদেশ সরকার বিজেপি সরকারের জয়ে অভিনন্দন জানিয়েছে। পাশাপাশি সেই একই নিউজে তারা লিখেছেন যে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তিনিও বলেছেন ওখানে যে আমরা অভিনন্দন জানাচ্ছি বিএনপি দল হিসেবে, সরকার হিসেবে। তো এই যে বিষয়টা, যে বাংলাদেশ সরকারের যে অভিনন্দন জানানোর বিষয়টা, এটা কিন্তু এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বা কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে বা কোনোভাবে জানানো হয়নি। এবং আমি যখন প্রেস উইংয়ে যোগাযোগ করি তারাও কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তাছাড়া এর পরবর্তীতে আমি হচ্ছে বিএনপির সরকারের যে প্রতিমন্ত্রী আছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন শামা ওবায়েদ, ওনাকে যখন আমি বিষয়ে জানতে চাই, তিনি কিন্তু বলছেন যে আমরা আসলে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে চাই না বা মন্তব্য করতে চাচ্ছি না। তবে উনি এটা বলছেন যে যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতেছি আমরা আসলে হোপফুল, মানে উনি মন্তব্য না করলেও উনি বলতেছেন যে আমি আশা রাখতে চাই আর কি। আচ্ছা, তো এই যে জায়গাগুলো সেটা হচ্ছে আমরা মোটামুটি ভাবে একটা হলো যে এক ধরনের শঙ্কা আছে, সম্ভাবনা দেখছে এক পক্ষ, বিশেষত কি আমার ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো তারা কি আশঙ্কাটা বেশি করছে?
আমরা সরকারের বিএনপির পক্ষ থেকে আমরা এক ধরনের আশার কথা শুনছি। আশঙ্কাটা মুসলিম মানে ওখানে যে মুসলিমদের উপরে যে হয়রানিটা বেড়ে গিয়েছে আর কি, মানে ইলেকশনের পরপরই, রেজাল্টের পরেই 4 তারিখের পরেই যেটা বেড়ে গিয়েছে, এটা নিয়ে আসলে তার আশঙ্কা এখন পর্যন্ত জানিয়ে আসছে। এখনও প্রোটেস্ট বা বিক্ষোভ এরকম কোনো কিছু ওইভাবে হয়নি। আর মানে অরাজনৈতিক যেই মানে প্ল্যাটফর্ম আছে, হেফাজতে ইসলাম, ওনারাও একটা স্টেটমেন্ট দিয়েছেন। তারা কি বলছেন? ওনারা বলেছেন যে যে মানে এই জিনিসটা তারা মানে হেফাজত ইসলামের আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েক সাজিদুর রহমান, ওনারা বলছেন যে এইটা আর কি মুসলমানদের যেন কোনোভাবে লক্ষ্য না করা হয় এবং গণতান্ত্রিক মূল্যবোধ, মানে এই বিষয়টা আসলে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী, এই জিনিসটাই ওনারা বলেছেন। সরকারকে এক ধরনের আহ্বান জানানো যে মানে কোনোভাবেই যাতে এই জিনিসটা না হয়, এটাই। মানে বিভিন্ন বিজেপির শাসনামলে তো আসলে কেন্দ্রে যখন বিজেপি সরকার বা এরপরে যখন বিভিন্ন রাজ্যে, ভারতের বিভিন্ন রাজ্যে যখন আমরা দেখেছি বিজেপি সরকার এসেছে, সেই জায়গার এক ধরনের প্রেক্ষাপট তৈরি হয়েছে যে মুসলিমদের ওপরে এক ধরনের পীড়ন চালানো বা হিন্দুত্ববাদী কার্ডটা খেলা বেশি করে। তো সেটা তাদের পুঁজি। তো এই জায়গাটাতে সাম্প্রদায়িকতার প্রসঙ্গটা আসছে, ঘুরে ফিরে বারবারই আসছে যে যদি যেহেতু পশ্চিমবঙ্গ বাংলা ভাষাভাষী অঞ্চল হিসেবে এক ধরনের কানেক্টিভিটি ভাষার কারণেই থাকে, সো ওই জায়গাটাতে আসলে পশ্চিমবঙ্গে যদি এই ধরনের একটা উত্থান হয়, পশ্চিমবঙ্গে এবারই প্রথম আসলে বিজেপি এলো ভারতের স্বাধীনতার পর 47-এর পর এই প্রথম তারা আসলে বাংলায় তারা শাসন পেল বা ক্ষমতাটা পেল। তো পশ্চিমবঙ্গে এইটাতে মূল সংখ্যাটা হচ্ছে ওইখানে যদি কোনোভাবে সাম্প্রদায়িকতার উত্থান ঘটে তাহলে এটার প্রতিক্রিয়ায় বাংলাদেশে এই ধরনের কোনো সংখ্যা উঠছে কিনা বা হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কিনা, এইরকম কোনো জায়গা থেকে আমাদের রাজনীতিকরা কোনো কথা বলেছেন যে সাম্প্রদায়িকতার আশঙ্কা তারা দেখেন কিনা বা হচ্ছে সেটার ক্ষেত্রে তারা কি করবেন? পাবলিকালি এখনো মানে কোনো রাজনৈতিক মানে নেতারাই বলেননি এই বিষয়ে, বরঞ্চ তারা মানে বলেছেন যে আমাদের এখানে যারা মানে আমরা যাদেরকে সংখ্যালঘু বলি, যদিও সংবিধানে সবাই সমান, তো ওনারা বলেছেন যে আসলে মানে যেভাবেই হোক আমাদের এই জিনিসটাকে ট্যাকেল করতে হবে আমাদের এখানে, এইটাই বরঞ্চ বলেছেন। মানে আমরা নিজেরা এই দিকটা আমরা নিজেরা মোকাবেলা করব, ওদিকে যাই হোক। হ্যাঁ। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে মিতু আজিজুল বারী হেলালের প্রসঙ্গটা বললেন যে তিনি একই সঙ্গে আমরা দেখলাম যে আপনি রিপোর্টে লিখেছেন যে এনডিটিভি এএনআই কে কোট করে যে বক্তব্য দিয়েছে সেখানে তিস্তা নিয়ে এক ধরনের আশাবাদের কথাও আছে এবং তিস্তা প্রসঙ্গটা বারবারই ঘুরে আসছে। কারণ আমরা 2011-র সাবেক প্রধানমন্ত্রী ভারতের মনমোহন সিং এর সফরের পর থেকে আসলে তিস্তা নিয়ে আজকে 15 বছরের উপরে আমরা অপেক্ষা করছি তিস্তার পানি বন্টন চুক্তি, এবং সেই ক্ষেত্রে একটা আলাপ কেন্দ্রের বিজেপি সরকার 14 সালের পর থেকে দিয়ে আসছিল, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি আসলে এটাতে বাধা সৃষ্টি করছিলেন। ফলে একটা সম্ভাবনা বা একটা গুঞ্জন আছে যে এইবার যেহেতু কেন্দ্রেও বিজেপি এবং পশ্চিমবঙ্গেও বিজেপি, সেক্ষেত্রে এই রাস্তাটা খুলে যেতে পারে কিনা, এক্ষেত্রে রাজনীতিকরা কি বলছেন? দেখেন, একই কথাই কিন্তু হচ্ছে এএনআই এর বরাত দিয়ে এনডিটিভি লিখছেন যে আজিজুল বারী হেলাল তিনিও একই কথাই বলছেন। তিনিও কিন্তু তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তার কারণ হিসেবে তিনি মমতা ব্যানার্জিকে দায়ী করেছেন। একই সাথে তিনি শুভেন্দু অধিকারীর প্রতি আরও বেশি আশাবাদী যে বিজেপি সরকার এসে শুভেন্দু অধিকারী খুব দ্রুত সময়ের মধ্যে তিস্তা চুক্তির যে সমস্যাটা রয়েছে, যে চুক্তিটি রয়েছে সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে সে সহযোগী ভূমিকা পালন করবে বলে উনি আশাবাদ প্রকাশ করেছেন। একই সাথে আমি যখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের সাথে কথা বলি, তিনিও কিন্তু মোটামুটি একই কথাই বলছেন। মানে একই কথা বলছেন বলতে তিস্তা চুক্তি না হওয়ার বিপরীতে তিনিও কিন্তু মমতা ব্যানার্জিকে দায়ী করছেন। এবং আপনি যে কোট আনকোটটা বললেন যে মোদী সরকার সবসময় এটা নিয়ে সম্মতি দেখাইছেন, কিন্তু তিনি জানাইছেন যে মমতা ব্যানার্জি এটা নিয়ে সম্মতি হচ্ছে না। তো উনিও কিন্তু কোট আনকোট এই রেফারেন্সটা দিয়ে আমাকে এই কথাগুলো বলছেন যে এই মুহূর্তে যেহেতু বিজেপি সরকার চলে আসছে, তার মানে তিস্তা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনো বাধা আসলে রইল না বলে তারা মনে করতেছেন। এই ক্ষেত্রে জামাত কি মনে করছে? জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আজাদ আমাকে বলেছেন যে আসলে
যদি রাষ্ট্রীয়ভাবে কোনো পলিসিতে পরিবর্তন না হয় সেক্ষেত্রে তো পরিবর্তন হওয়ার কোনো কারণ মানে রাজ্য সরকার ওনারা কিছু করতে দেখেন পারবে না। না। হ্যাঁ, উনি আমাকে পাল্টা প্রশ্ন করেছেন যে আসলে ন্যাশনালি কি কোনো পরিবর্তন হয়েছে। উনি হাসতে হাসতে আর কি এইভাবেই বললেন যে ন্যাশনালি তো কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে ওনারা এই পরিবর্তন আসলে মানে আশা করছেন না। মানে যদি যদি ন্যাশনালি পরিবর্তন, ওনাদের কথা হলো যে যদি কেন্দ্র সরকার যদি আন্তরিক হয় তাহলে এটা আসলেই সম্ভব। ওটা মানে পুরোটাই কেন্দ্র সরকারের ওনাদের মনোভাবটা ইচ্ছার হলো উপরে। এরকম আর কি। আর ইসলামী আন্দোলনের মহাসচিবও আমাকে মানে মাওলানা ইউনুস আহমেদ উনিও বললেন যে আসলে মানে কেন্দ্র যদি চায় তাহলে তো ওনারা কোনো মানে সমস্যা দেখেন না আসলে তিস্তার ক্ষেত্রে, ঠিক আছে। জামাতের যিনি যিনি সহকারী সেক্রেটারি ছিলেন উনি আমাকে বলেছেন যে আসলে আগে যা হয়েছে এটা এক ধরনের মানে বাংলাদেশের সঙ্গে মানে বাংলাদেশকে ঠকানো হয়েছে আসলে, মানে একটা প্রতারণামূলক, যে আসলে রাজ্য চাচ্ছে না বলে কেন্দ্র করতে পারছে না। বিষয়টা এরকম আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে পুরোটাই মানে তারা এখনো নীতিগত বদল ছাড়া এটা সলভ হবে বলে মনে করছে না। এক্ষেত্রে মিতু, আপনার কি মনে হয় যে বিএনপি তো আসলে নির্বাচনের আগে আমরা দেখেছি তিস্তা লং মার্চ বা তিস্তা নিয়ে হচ্ছে আন্দোলন, এইটা বিএনপি নেতৃবৃন্দের তরফ থেকে বারবার করে কথা বলা হয়েছে নির্বাচনের আগে। এটা এই সময়টাতে অর্থাৎ নতুন করে তিস্তা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে জয় পাওয়ার পর আজিজুল বারী হেলাল সেখানেও এই তিস্তা প্রসঙ্গটা উল্লেখ করেছেন, ডক্টর মঈন খান তিনিও বলেছেন। তো এইটা নিয়ে আসলে বিএনপি কতটুকু লড়বে, আসলে কি মনে হয় যে ভারতের সঙ্গে কতটুকু? লড়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে বিশেষ করে আপনিও মেনশন করেছেন যে 2024 সালের গণ অভ্যুত্থানের একটা সময় যখন হচ্ছে গিয়ে শেখ হাসিনা সরকার ভারতে আশ্রয় নেওয়ার কেন্দ্র করে মানে ভারতের সাথে কিন্তু আমাদের একটা বেশ শীতল অবস্থা ছিল, যেখানে কিনা দিল্লি না ঢাকা এই স্লোগান বা স্লোগানও দিল্লি না এটাও ঢাকা, কিন্তু বেশ ঢাকা আলোড়িত ঢাকা। হয়েছে। হ্যাঁ, এবং ওই সময়টাতেই কিন্তু বিএনপি একদম খুব বড় পরিসরে আপনি যেটা বললেন যে তিস্তা ব্যারেজ নিয়ে তারা কিন্তু একটা বিশাল মানে কর্মসূচি তারা করছে, মানে রাতের বেলা মশাল মিছিল থেকে ধরে মানে অনেক বড় আয়োজন করে বড় কিন্তু তারা আয়োজন এটাকে একদম হাইলাইট করেছে। তো এর মধ্যে যখন আমি যদি বলি যে বিএনপি সরকারের সাথে আসলে শুধু 2024 সালে না, এর আগেও পরে কিন্তু ভারতের সাথে বিএনপির খুব একটা ভালো সম্পর্ক ছিল না। আপনি যদি বিশেষ করে 2001-06 কথা আমরা বলি, সেই সময় কিন্তু ভারতের সাথে বিএনপির সম্পর্কটা আরও বেশি শিথিল অবস্থায় ছিল। সেখান থেকে পরবর্তী 2024 সালের অভ্যুত্থানের পরে আরও একটা সমস্যা সৃষ্টি হয় দুই দেশের মধ্যে, এবং এই যে আমি যেটা বললাম যে দিল্লি না ঢাকা, এটা আরও বেশি সামনে চলে আসে। যে কোনো সমাবেশ বলেন, বিক্ষোভ বলেন, সেখানে এই স্লোগানটা একটা মানে একটা আলাদা করে ট্যাগ পায় যে এই স্লোগানটা আসবেই আসলে দিন শেষে। তো সেই ধারাবাহিকতায় যখন পরবর্তীতে বিএনপি সরকার নিরঙ্কুশ বিজয় লাভ করে, তারপরে যখন মোদী সরকার তাকে অভিনন্দন জানায়, সেটার পরবর্তীতে কিন্তু ভারতের সাথে নতুন করে একটা সুসম্পর্ক বজায় করার একটা ক্ষেত্র তৈরি হয়। এবং আমি কথা বললাম বাণিজ্য নিয়ে আমির খসরু অর্থমন্ত্রী, ওনার সাথে মন্ত্রী যেটা বললেন যে আগের থেকে উনি মনে করতেছেন যে ভারতের সাথে সুসম্পর্কটা আগের থেকে বেটার, আসলে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা। সো এই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় লড়াই করার থেকেও তারা ভাবছেন যে সমঝোতার জায়গাটা অনেক আরও স্মুথ হবে, আরও বেশি সহজ হবে আসলে। সো লড়াইটা তো থাকবে, যেমনটা কিনা ডক্টর আব্দুল মঈন খান বলছেন, যেটা কিনা গয়েশ্বরচন্দ্র রায় বলছেন যে আমরা আসলে দুই দেশের সম্পর্কে যে সম্পর্কটা, এখানে আসলে দেশের স্বার্থটাকে প্রাধান্য দিব। মানে আমি যে কয়জনের সাথেই কথা বলছি প্রত্যেকেরই কিন্তু মানে বর্ডার লাইন একটাই ছিল যে তাদের রাজনৈতিক অবস্থা যেটাই থাকুক, সেখানকার অভ্যন্তরীণ অবস্থা যেটাই থাকুক, আমরা আসলে আমাদের দেশের স্বার্থটাকে আসলে বেশি প্রাধান্য দেব, এরপরে বাকি সম্পর্কটা আমরা কীভাবে করব সেটা আসলে আসবে। তো এই প্রাধান্য দেওয়ার যে শব্দটা সবাই ব্যবহার করছেন এই জায়গা থেকে, তারপর আবার এই যে তিস্তা নিয়ে তাদের যেই কর্মসূচি, সকল কিছু মিলে আমার কাছে মনে হয় যে এখন হয়তো বা সেই সম্পর্কটা সুসম্পর্ক অবস্থাতেই সমঝোতার জায়গাটাই আসলে যাবে তারা। শুভর কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি জয় পাওয়ার পরে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি দেখেছেন কিনা, সোশ্যাল প্ল্যাটফর্মে একটা ম্যাপ কিন্তু খুব বলা যায় যে ভাইরাল, খুব শেয়ার হচ্ছে। সেটা হচ্ছে যে যেই অঞ্চলে বাংলাদেশের হচ্ছে জামাত আসন পেয়েছে ওই তার অপোজিটে হচ্ছে বিজেপির আসন সংখ্যা বেশি, এই ধরনের একটা ম্যাপ আছে। তো এইটাকে সেন্টার করে এক ধরনের ইন্টারপ্রিটেশন দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গাটা মানে আপনার এইটার ফল হিসেবে বা এখন জামায়াত ইসলামী বলি বা 11 দলীয় জোট, সেটার মধ্যে হচ্ছে মূলত ইসলামপন্থী বা ধর্মভিত্তিক দলগুলোই সংখ্যাগরিষ্ঠ এবং এরাই আসলে বিরোধী দলের ভূমিকায় আছে। তো একটা পার্লামেন্ট তো আসলে ওয়ার্ক করে সরকারি দল বিরোধী দল দুইটার কোঅর্ডিনেশনের মধ্য দিয়ে আসলে ওয়ার্ক করে, বা দুইটা মিলেই আসলে হচ্ছে অপারেশনাল জোনগুলো আসলে নির্ধারিত হয়। তো সেই ক্ষেত্রে
বিএনপি যে একটা সুসম্পর্কের সম্ভাবনা দেখছে বা ওই জায়গাটা দেখছে, এবং আমরা এইখানে বরাবরই এক ধরনের রাজনীতি দেখেছি, পপুলিস্ট ঘরানার এক ধরনের রাজনীতি দেখেছি, যে দেশ বিক্রির রাজনীতি। দেশ বিভিন্ন সময় আমাদের বিক্রি হয়ে যায়, বিভিন্ন সময় এই অভিযোগটি ওঠে যে কেউ বলে হচ্ছে ভারতের দিকে, কেউ বলে হচ্ছে যুক্তরাষ্ট্র। এই যে এই কর্মসূচি ভিত্তিক আপনি কি দেখছেন যে সামনে বিজেপি আসার পর আরেকবার নিশ্চয়ই আমরা আলোচনার টেবিলে বসবো, বাণিজ্য সম্পর্কের উন্নয়ন, খলিলুর রহমান অলরেডি দিল্লি সফর করেছেন একবার, এই ধরনের বিভিন্ন ইস্যু আমাদের সামনে আসতে থাকবে, প্রতিবেশীর সঙ্গে নানান ধরনের ডিসকাশনে হয়তো আমরা যাব। কিন্তু সেই জায়গায় আসলে এই 11 দলীয় জোটের জায়গা থেকে আসলে কোনো চাপ প্রয়োগ বা বাধা বা হচ্ছে এরকম কোনো সম্ভাবনা কি দেখেন কিনা? না, আমি এরকম কোনো কিছু দেখছি না। মানে 11 দলীয় জোট এই জিনিসগুলা সামনে কখনো ওইভাবে ডিসক্লোজ এখনো ওইভাবে করেনি। হ্যাঁ, যেটা আপনি বললেন যে মানে মানে সীমান্তবর্তী অঞ্চলে মানে দুই পাশেই ডানপন্থীদের যে একটা আধিক্য, এইটা ওনারা এইটা নিয়ে আসলে ওনারা কোনো কথা ওইভাবে বলেননি। এখন মানে ওনাদের পলিটিক্যাল স্ট্যান্ড এখন পর্যন্ত হলো যে ওনারা সংসদে এবং বাইরে ওনারা মানে সরকারের উপরে একটা চাপ প্রয়োগ করে রাখতে চান, এবং হলো যে ওনারা এখন পর্যন্ত ওনাদের যে কর্মসূচি, এই কর্মসূচি জুলাই সনদ বাস্তবায়নের দিকেই আছে। মানে ভিতরে মানে ওনাদের মধ্যে এরকম মানে এই ধরনের কোনো অ্যাপ্রোচ এখনো আপনার নজরে পড়েনি। আচ্ছা, আমি এই জায়গায় একদম শেষ দিকে যে একটা খুবই, আমি এটা দর্শকদেরও একটু জানাতে চাই, একটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হলো প্রগতি নামে হচ্ছে ভারতের সামরিক কূটনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, এবং সেটা আসলে হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি যৌথ মহড়া, এবং সেটা হচ্ছে বন্ধুস্থানীয় বা প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এটা বিভিন্ন দেশই আসলে করে। যৌথ মহড়া খুবই রেগুলার একটা অ্যাক্টিভিটিস, সেটা যুক্তরাষ্ট্রও করে তার বন্ধুদের নিয়ে, কখনো দক্ষিণ কোরিয়াকে সাথে নিয়ে, কখনো জাপানকে সাথে নিয়ে, এরকম নানান ধরনের ভারতও করে। কিন্তু এবার যেটা হয়েছে, এইটাতে 11টি দেশ আমন্ত্রণ পেয়েছে, যে মহড়াটি হবে 18 মে থেকে 31 মে পর্যন্ত, এবং সেখানে বাংলাদেশ আমন্ত্রিত হয়নি। আমন্ত্রিতের তালিকায় আছে লাওস, মিয়ানমার, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল, মালদ্বীপ, মালয়েশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান ও সিসিলি। কিন্তু বাংলাদেশ জায়গা না পাওয়া, এইটা প্রশ্নটা উঠছে স্বাভাবিকভাবেই যে এটা কি ভারতের দিক থেকে এক ধরনের দিকবদলের মতো? এটা একটি স্পেশাল মহড়া, বিশেষ মহড়া। তো রেগুলার মহড়ার পার্ট হিসেবে তো বাংলাদেশ একটা নিয়মিত যে মহড়া হয় সেটা অংশ হিসেবে হয়তো থাকছে, কিন্তু এই মহড়াতে বাংলাদেশের ডাক না পাওয়া, আপনি খেয়াল করবেন নেপাল পেয়েছে, শ্রীলঙ্কা পেয়েছে, এই আমাদের প্রতিবেশী প্রায় মিয়ানমার পেয়েছে, মিয়ানমারের নানান ধরনের ক্রাইসিস চলছে, তারপরও মিয়ানমার এই মহড়ায় ডাক পেয়েছে, সিসিলি, ভুটান, এরা সবাই ডাক পেয়েছে, কিন্তু বাংলাদেশ এখানে নেই 11টি দেশের তালিকার মধ্যে। এইটা ভারতের তরফ থেকে কোনো ধরনের স্ট্র্যাটেজিক্যাল শিফট কিনা, বা এই বিষয়ে আপনাদের কি সুযোগ হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের যোগাযোগের, যে এইটা তারা আসলে দেখছে কিনা বা তারা জানে কিনা, অবহিত কিনা? না, এই বিষয়টা নিয়ে আমরা যখন আমাদের নিউজ নিয়ে কাজ করছিলাম তখন এই বিষয়টা সামনে আসেনি, তো এই বিষয়টা নিয়ে আলাদা করে কোনো আলাপ হয়নি। তবে আমি যেটা মনে করি যে এটা একটা কৌশল হতে পারে, কারণ আপনি দেখবেন যে বেশ কিছুদিন আগে যখন একটা নিউজ সামনে আসে যে আমাদের বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, এবং এই নিউজটা কিন্তু পুরো একদিন রাতে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে, যে কেউ এটাকে নিয়ে ইতিবাচক, কেউ নেতিবাচক, বিভিন্ন ধরনের সমালোচনা, তর্ক বিতর্ক কিন্তু চলে। পরবর্তীতে কিন্তু প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে ফেসবুকে পোস্ট দিয়ে এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে এটা একটি গুজব, এটা আসলে তখন কিন্তু আমি দেখলাম যে ওই নিউজটা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে না, এটা কিন্তু মেইন স্ট্রিম অনেক হাউজেই এই নিউজটা ক্যারি করেছে যে প্রধানমন্ত্রী ভারত সফর, কিন্তু পরবর্তীতে প্রেস উইং থেকে সেটাকে অস্বীকার করা হয়। তো ওই সময় যখন আমি সত্যিকার অর্থে ভারত সফরে কি সত্যিকার অর্থে প্রধানমন্ত্রী যাবেন কিনা এই নিয়ে একটা নিউজ আমি করি এবং চেষ্টা করি তথ্য
তথ্য জানার, তখন আমি আসলে যেটা জানতে পারি যে ভারত সফরের একটা প্রক্রিয়া তাদের ছিল। তবে যেহেতু 2024 সালের অভ্যুত্থানের পরে ভারতকে নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে একটা নেতিবাচক ব্যাপার সৃষ্টি হয়েছে এবং কিছু হলেই একটা আন্দোলন বিক্ষোভের জায়গায় একটা প্রেশার গ্রুপের একটা ভারতীয় পণ্য বর্জনেরও একটা নানান ব্যাপার ধরনের তৈরি ইস্যু হয়েছে। আমরা সেই দেখেছি। জায়গা থেকে আসলে সরকার কৌশল নিতে চায় বা কৌশলগত কারণে সে আপাতত সময়ের জন্য হচ্ছে ভারতের এই সফরটাকে ইগনোর করার চেষ্টা করতেছে। তো এই যে কৌশলটা, সেখান থেকে আমি যেহেতু আমি কথা বলি নাই, তবে আমার মনে হচ্ছে যে এটাও তাহলে সেটার একটা অংশ হতে পারে কিনা, বা হয়তো বা পারে, মানে সেটার একটা প্রতিক্রিয়া সেটার হয়তো একটা হতে পারে। হতে পারে। বা আপনি শুভ কি এই ধরনের কোনো কিছু বা এই ধরনের আলোচনা গুঞ্জন আপনার এটা দলগুলোর মধ্যে দেখেছেন? এটা নিয়ে আমিও কাজ করিনি আর কি, মানে কোন নেতার সঙ্গে এভাবে কথা হয়নি। কিন্তু আমার ধারণা যে ভারত হয়তো এটা একটা চাপ, বাংলাদেশের সরকারের উপর একটা চাপ সৃষ্টি করার জন্য। চাপ সৃষ্টি করার জন্য নিতে পারে। আমরা নিশ্চয়ই রাজনীতিকদের কাছ থেকে এই বিষয়ে অবশ্যই আমরা পরবর্তীতে হয়তো তাদের প্রতিক্রিয়াগুলো আমরা হয়তো জানবো, বা আমাদের কৌশলবিদ যারা আছেন বা আন্তর্জাতিক বিশ্লেষক যারা আছেন তাদের কাছ থেকে হয়তো কিছু জানবো। ধন্যবাদ মিতু এবং শুভ আপনাদের উপস্থিত থাকার জন্য। আমরা যেটা দেখলাম যে আসলে পশ্চিমবঙ্গে বিজেপি যে বিধানসভা নির্বাচনে 2/3 আসনে বিজয়ী হয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে, তারা শপথ নিচ্ছে, এবং শুভেন্দু অধিকারী খুবই আলোচিত একজন ব্যক্তি, বিজেপির নেতা, যিনি আসলে বাংলাদেশ নিয়ে বহু উচ্চারণ করেছেন, বহু আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তবে মনে রাখতে হবে যে সেই বক্তব্যগুলো কিন্তু একটা খুবই উত্তপ্ত মুহূর্তের, এবং বিশেষত সেই সময়টাতে 2024 সালের 5 আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে দেখেছি যে ভারতীয় পণ্য বর্জন, এবং সেটার অবশ্যই একটা বেসমেন্ট ছিল যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বেশ প্রবল ধারণা এবং নানান ধরনের এভিডেন্স ভিত্তিক একটা ধারণা, এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকার উৎখাত হওয়ার পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ বেশ কয়েকজন আওয়ামী নেতা যখন হচ্ছে ভারতে আশ্রয় নেন, তখন এটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ভারত বিরোধী বিষয়টি বাংলাদেশে বেশ চাউর হয়, এবং বাংলাদেশে সবসময় আসলে ভারত বিরোধী রাজনীতিটা একটা পপুলিস্ট ঘরানার জায়গা থেকেও হয়। দুটি বিষয়কে বিবেচনায় রেখে 2024-এর 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যেই রাজনীতি হয়েছে, যে ভারতীয় পণ্য বর্জন, লং মার্চ করা, আমরা দেখেছি বিভিন্ন সময় এটার প্রতিক্রিয়া হিসেবে নানান ধরনের খুবই শরীরে ভাষা থেকে শুরু করে খুবই উচ্চারণগত জায়গা থেকেও খুবই জোরালো কিছু বক্তব্য, কিছু কখনো কখনো হুমকির মতো বিষয়ও কিন্তু বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে। শুভেন্দু অধিকারী মতো বা তার মতো নেতৃবৃন্দ, পশ্চিমবঙ্গের নেতৃবৃন্দ, তারাও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন, এবং তারা আলু পেঁয়াজ বন্ধ করা বা এই ধরনের বিষয়গুলো বলেছেন। আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে এইটা তিনি প্রত্যাশা করেন এই ধরনের কোনো প্রভাব পড়বে না, বরং বাণিজ্য সম্পর্ক উন্নয়ন হবে বা উন্নয়নের দিকে দুই পক্ষ চেষ্টা করবে, এই যে বিষয়গুলো। তবে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একটা মীমাংসায় আসা যাবে বলে সরকারি দল বিএনপি মনে করছে বা বিএনপি নেতৃবৃন্দ মনে করছে, তারা এটাতে আশাবাদী। যদিও সংশয় প্রকাশ করছে জামায়াত ইসলামী, তারা বলছে যে যেহেতু কেন্দ্র নীতি প্রণয়ন করে, কেন্দ্রের নীতিতে আসলে চলে, রাজ্য সরকার এই ক্ষেত্রে খুব বড় ভূমিকা রাখতে পারবে বলে তারা মনে করেন না। এবং ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন যে এখন এটা আসলে একটা পরীক্ষার সময়, আসলে এটা আগে ভারতের কেন্দ্র সরকারের কৌশল ছিল, প্রতারণামূলক কৌশল ছিল, নাকি আসলে সত্যিই ঘটনাটা তেমন ছিল, এটা এবার পরীক্ষা হয়ে যাবে, এই ধরনের কিছু বক্তব্য আসছে। এবং বাম দলগুলো মনে করছে যে এইখানে আসলে তেমন কোনো বদল হবে না, বরং সাম্প্রদায়িকতার এক ধরনের আশঙ্কা আছে। মুসলিম বিদ্বেষের যদি ওপারে ছড়ায়, তাহলে তার প্রতিক্রিয়ায় এই অঞ্চলে একটা বিপরীত ঘরানার প্রতিক্রিয়া জন্ম নিবে, দুপক্ষই একটা সাম্প্রদায়িকতার আগুনে জ্বলবার আশঙ্কা দেখছেন কেউ কেউ। তো আপনি কি মনে করছেন বা আপনার মতামত কি, আপনি কি প্রশ্ন করতে চান সেটা জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।